ভয়েস ন্যারেশনের ক্লাস। ইয়া দেন। আসসালামু আলাইকুম সবাইকে। ও আচ্ছা, করেন আপনি সেটা, আমি তো পারি না ওটা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা আপনারা আমাকে একটু কনফার্ম করুন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আপনারা সবাই যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা আমাকে একটু কনফার্ম করুন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে আলহামদুলিল্লাহ। তা আপনি একবার একটু ফোনে চেক করিয়েন, একটু শেয়ার করে দেন ভাই গ্রুপ টুপগুলোতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে বরাবরের মতোই আমি আছি মোহাম্মদ নাজিমুজ্জামান নাজিম। ওয়েলকাম টু দ্য ক্লাস, ওয়েলকাম টু 52 বাংলা। ফিনিক্স 24 তোমাদের জন্য আমাদের ছোট্ট একটা আয়োজন। আমরা তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাসের আয়োজন করেছি, তাই না? যে ক্লাসগুলোর মাধ্যমে আমরা ইংলিশের যে বেসিকটা এটাকে একটু আমরা মজবুত করার চেষ্টা করতেছি, আমরা একটা ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেছো তারা কিন্তু বুঝতে পারছো যে এই ক্লাসগুলো আসলে তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই ক্লাসগুলো তোমাদের কতটুকু হেল্প করছে। তোমরা যারা ক্লাসগুলো করে উপকার পাচ্ছ, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা তোমাদের বন্ধুদেরও এই ক্লাসগুলোতে মেনশন করে দাও, আমাদের গ্রুপটাতে ইনভাইট করে দাও, যারা যেন তারা এই ক্লাসগুলো থেকে তারা উপকৃত হতে পারে। তোমরা যারা জয়েন হয়েছো একটু কনফার্ম করো যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অথবা আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমরা গত দুইটা ক্লাসে কি কি শিখেছি সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি। প্রথম যে ক্লাসটি ছিল এখানে আমরা শিখেছিলাম যে ভার্ব কি, আমরা ভার্বের বিভিন্ন ধরনের প্রকারভেদ শিখেছি, আমরা ক্লোজ শিখেছি, আমরা ফ্রেজ শিখেছি, তাই না? প্রথম ক্লাসে আমরা এই জিনিসগুলো শিখেছি। তারপর বিভিন্ন ধরনের সেন্টেন্স শিখেছি, তাই কি না? দ্বিতীয় ক্লাসটিতে আমরা কি শিখেছি? দ্বিতীয় ক্লাসটিতে আমরা শিখেছি যে ফ্রেজ কি, বিভিন্ন ধরনের ফ্রেজের প্রকারভেদ আমরা দেখেছি, এবং আমরা কি শিখেছি বলো দেখি? সঙ্গে সঙ্গে আমরা সাবজেক্ট শিখেছি। আজকের এই ক্লাসটিতে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট শিখবো। কি কি শিখবো? অবজেক্ট এবং কমপ্লিমেন্ট শিখবো, ঠিক আছে? তার মানে আজকের এই যে বেসিক ক্লাসটা, এই ক্লাসটা আমাদের কিসের উপর হতে যাচ্ছে? অবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপরে হতে যাচ্ছে। দেখো, আমরা প্রথমত অবজেক্ট দিয়ে শুরু করব। আমি যদি অবজেক্টের কথায় আসি, ঠিক আছে? অবজেক্ট দুইটা জিনিসের হয়। এই অবজেক্ট দুইটা জিনিসের হয়, ঠিক আছে? অবজেক্ট হয় প্রিপজিশনের। কিসের অবজেক্ট হয়? প্রিপজিশনের অবজেক্ট হয়। প্রিপজিশন এর অবজেক্ট হয় এবং ভার্বের অবজেক্ট হয়। কিসের হয়? ভার্বের অবজেক্ট। তাহলে দেখো তো যে আমরা যখন অবজেক্টের কথা চিন্তা করব, কিসের কথা চিন্তা করব? অবজেক্টের কথা চিন্তা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। তোমরা একটু তোমাদের অন্যান্য বন্ধুদের মেনশন দিয়ে দাও, ঠিক আছে? তোমরা একটু তোমাদের অন্যান্য বন্ধুদের মেনশন দিয়ে দাও যেন তারা এসেও এখান থেকে কিছু শিখে যাইতে পারে। তাহলে বলো দেখি, আমি কি বললাম যে অবজেক্ট শেখার ক্ষেত্রে আমাকে শিখতে হবে যে অবজেক্ট দুইটা জিনিসের হয়। কয়টা জিনিসের হয়? দুইটা জিনিসের হয়, ঠিক আছে? একটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হয়, আরেকটা কিসের অবজেক্ট হয়? আরেকটা হচ্ছে ভার্বের অবজেক্ট হয়। এই কথাটা একটু মনে রাখো।
তাহলে অবজেক্ট কয়টা জিনিসের হয়? দুইটা জিনিসের, একটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট। এবার খেয়াল কর পরবর্তী স্লাইডটা যদি আমরা দেখি, আমরা এবার শিখবো কি প্রিপজিশন এর অবজেক্ট। কি শিখবো? প্রিপজিশন এর অবজেক্ট। প্রিপজিশন এর অবজেক্ট। লক্ষ্য করো প্রিপজিশনের অবজেক্টটা কি জিনিস, এটা তোমাকে একটু খেয়াল করতে হবে। আমি বলেছি কি প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস থাকে তাই হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। তাই হচ্ছে কি প্রিপজিশনের অবজেক্ট। তার মানে আমি কোন একটা সেন্টেন্স দেখবো, ওই সেন্টেন্সটাতে যদি কোথাও আমি প্রিপজিশন দেখি, কি দেখি? প্রিপজিশন দেখি। কি দেখি? প্রিপজিশন। প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে বা গ্রুপ অফ ওয়ার্ডটা থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, সেটাকেই আমরা বলবো এই যে প্রিপজিশনটার অবজেক্ট। এই প্রিপজিশনটার অবজেক্ট। তার মানে প্রিপজিশনের পরে যাহাই দেয়া থাকবে তাহাই কিসের অবজেক্ট? প্রিপজিশনের অবজেক্ট। বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে আমাকে একটু জানাও যে আপনি যা বোঝাতে চেয়েছেন আমরা তা বুঝতে পেরেছি। তাহলে কথা কি, যে প্রিপজিশন অবজেক্টের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে প্রিপজিশনের পরে যে গ্রুপ অফ ওয়ার্ডটা থাকবে অথবা যে ওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। তাহলে এখন একটু এক্সাম্পলের দিকে তাকাও। এখানে কি বলা আছে যে স্পর্শ ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে স্পর্শ ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে এইখানে দেখো তো অ্যাটটা কি? প্রিপজিশন। অ্যাটটা কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে কি দেয়া আছে বলো দেখি? এখানে প্রিপজিশনের পরে দেয়া আছে ইংলিশ। তার মানে এই যে অ্যাট প্রিপজিশনের অবজেক্টটা কি? অ্যাট প্রিপজিশনের অবজেক্টটা কি বলো দেখি? ইংলিশ। ঠিক আছে? তাহলে স্পর্শ ইজ গুড অ্যাট ইংলিশ, একটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে যেটা থাকে সেটাই হচ্ছে কিসের অবজেক্ট? প্রিপজিশনের অবজেক্ট। তার মানে অ্যাটের পরে যেহেতু ইংলিশ দেয়া আছে, ইংলিশটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। এখন দেখো তো ভাইয়া এই ইংলিশটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে একটা নাউন। ইংলিশটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? একটা নাউন হবে। এর পরবর্তীতে দেখো যে মুক্ত ইজ প্রাউড অফ মি। তাহলে এই যে অফ, এই অফটা প্রিপজিশন, এর পরবর্তীতে কি দেওয়া আছে? মি। তার মানে প্রিপজিশনের পরে যেটাই থাকবে সেটা প্রিপজিশনের অবজেক্ট। তার মানে মিটা এখানে কি? প্রিপজিশনের অবজেক্ট। মিটা এখানে কি? প্রিপজিশনের অবজেক্ট, তাই না? এবার দেখো তো মিটা কি? মিটা একটা প্রোনাউন। মিটা একটা কি? প্রোনাউন। প্রোনাউন। এবং এই প্রোনাউনটা কোন ফর্মে বসেছে? যেহেতু অবজেক্টের জায়গায় বসেছে তখন এটাকে আমরা অবজেক্টিভ ফর্মেই বসাতে হবে। তার মানে প্রিপজিশনের পরে যদি কোনো একটা প্রোনাউন বসে তাহলে সেটাকে আমাকে কিসে লিখতে হবে? অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। এই দুইটা সেন্টেন্স থেকে লক্ষ্য করো যে প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হয় একটা নাউন হয় নয়তো একটা প্রোনাউন হয়। নাউন হলে তো নাউন, আর যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে আমাকে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। কি লিখতে হবে? অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে প্রিপজিশনের অবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা কি হয়? একটা নাউন হয়। একটা কি হয়? নাউন হয়। তার মানে প্রিপজিশনের পরে জায়গাটা কার? প্রিপজিশনের পরে জায়গাটা কার? একটা নাউনের। একটা নাউনের। এবার লক্ষ্য করো, দে আর টকিং অ্যাবাউট দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাবাউটটা প্রিপজিশন। তার মানে এইখানে যে দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট আছে এই কথাটা কি? প্রিপজিশনের অবজেক্ট। এই কথাটা কি? প্রিপজিশনের অবজেক্ট। এখন বলো তো প্রিপজিশনের অবজেক্টের জায়গাটা কার? প্রিপজিশনের অবজেক্টের জায়গাটা কার? কার বলো দেখি? নাউনের। কার? নাউনের। তার মানে প্রথম কথায় আমি এই অংশটুকুকে কি বলতে পারি? এই অংশটুকুকে আমি একটা নাউন বলতে পারি। কি বলতে পারি? একটা নাউন বলতে পারি। ঠিক আছে? এটা এখানে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট এই অংশটাকে আমরা নাউন বলতে পারি। এবার দেখো তো এই নাউনটার ভিতরে একাধিক ওয়ার্ড আছে না? আছে। এটা পুরা সেন্টেন্সটার একটা অংশ না? অংশ। এখানে কি আলাদা করে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেয়া আছে? নাই। তাহলে একটু মনে করো তো যে এ গ্রুপ অফ ওয়ার্ড পার্ট অফ এ সেন্টেন্স যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না সেটাকে আমরা ক্লোজ বলি নাকি ফ্রেজ বলি? একটু বলো তো, সেটাকে আমরা ক্লোজ বলি না ফ্রেজ বলি? সেটাকে আমরা কি বলি? ফ্রেজ বলি। তার মানে এই যে ফ্রেজটা এটা কার জায়গায় বসেছে? নাউনের জায়গায় বসেছে। তার মানে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। কি বলবো? নাউন ফ্রেজ। ঠিক আছে? বোঝা গেছে? তার মানে প্রিপজিশনের পরে যদি কোনো একটা ফ্রেজ দেয়া থাকে সেই ফ্রেজটা অবশ্যই কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ হবে। বোঝা গেছে? এবার দেখো
আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট, এই যে অ্যাবাউটটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পরে হোয়াট হি সেড, এই যে জিনিসটা দেয়া আছে এটা কি একটা প্রিপোজিশনের অবজেক্ট? এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় বসে কে? নাউন বসে। কি বসে? নাউন। তার মানে এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা আছে এটাকে আমরা প্রথমত কি বলতে পারবো? একটা নাউন বলতে পারবো। ঠিক আছে? এখন দেখো এই নাউনের ভিতরে কি একাধিক ওয়ার্ড আছে? আছে, তাই না? আচ্ছা, এবং এটা কি পুরো সেন্টেন্সটার একটা অংশ? অংশ। এবং এখানে কি আলাদা করে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেওয়া আছে? হ্যাঁ, এই তো একটা সাবজেক্ট, এই তো একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে। তার মানে এবার চিন্তা করো, এবার আরেকটু মনে করো যে এ গ্রুপ অফ ওয়ার্ডস পার্ট অফ এ সেন্টেন্স, যেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব দেওয়া থাকে, তখন সেটাকে আমরা কি বলি? ক্লোজ বলি নাকি ফ্রেজ বলি? বলো। তখন সেটাকে আমরা, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তখন সেটাকে আমরা কি বলি? ক্লোজ বলি নাকি ফ্রেজ বলি? ক্লোজ বলি। কি বলি? ক্লোজ। তাহলে এই ক্লোজটা কার জায়গায় বসেছে? নাউনের জায়গায়। তার মানে এটাকে আমরা কি বলবো? নাউন ক্লোজ। তার মানে প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ক্লোজ দেয়া থাকে, প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ক্লোজ দেয়া থাকে, সেই ক্লোজটাকে আমি কি বলবো? সেই ক্লোজটাকে আমি বলবো নাউন ক্লোজ। বোঝা গেছে? এবার লক্ষ্য করো, হি গট দ্য ফার্স্ট প্রাইজ ইন রানিং। তাহলে এই যে ইনটা কি? প্রিপোজিশন। তার মানে রানিংটা হচ্ছে কি? প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা হচ্ছে কি? নাউন। সেটা হচ্ছে নাউন। তার মানে প্রথম কথায় রানিংটা এখানে হচ্ছে নাউন। এবার দেখো, প্রত্যাশা ইজ রাইটিং অ্যান এসে অন স্পেন্ডিং। তাহলে অনটা হচ্ছে প্রিপোজিশন, তার মানে স্পেন্ডিংটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, তাই কি না? বলো। তার মানে এটা হচ্ছে কি? প্রিপোজিশনের অবজেক্ট, এবং প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা কি? একটা নাউন। সেটা হচ্ছে একটা নাউন, তাই তো? তাহলে দেখো তো, এই যে রানিং এবং স্পেন্ডিং, এই দুইটা জিনিসকে আমরা এবার দেখা আছে এদের চেহারা কেমন? এদের চেহারা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, তখন সেটাকে কি বলে? বলো দেখি কি বলে? তখন সেটাকে বলে একটা জিরান্ট। তখন সেটাকে কি বলে? জিরান্ট। তার মানে প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি দেয়া থাকে, তখন সেটাকে আমরা জিরান্ট বলবো। তার মানে এখান থেকে আরো কিভাবে, আরো আমি যেভাবে বলতে পারি যে প্রিপোজিশনের পরে যদি আমাকে কোনো একটা ভার্ব দেয়া থাকে, প্রিপোজিশনের পরে আমাকে যদি কোনো একটা ভার্ব দেয়া থাকে, ওই ভার্বটার সঙ্গে আমাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করে সেটাকে আমাকে জিরান্ট বানাই দিতে হবে। ঠিক আছে? বুঝাতে পেরেছি? তাহলে দেখো, তোমরা সবাই লক্ষ্য করো, আমরা প্রিপোজিশনের অবজেক্ট শিখতেছিলাম, তাই না? এবং সেখানে আমি কি কথা বলেছি যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে বা যে গ্রুপ অফ ওয়ার্ডসটা থাকবে সেটাই হচ্ছে কি? প্রিপোজিশনের অবজেক্ট, তাই না? এখন দেখো, এই যে প্রিপোজিশনের অবজেক্ট শিখতে গিয়ে আমি কি দেখলাম? যে প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় কি থাকতে পারে? প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় একটা নাউন বসতে পারে। কি বসতে পারে? নাউন বসতে পারে। আবার সেখানে কি বসতে পারে? একটা প্রোনাউন বসতে পারে। তাহলে প্রোনাউন যখন বসবে তখন কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। কি বসবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। এরপরে কি বসতে পারে? একটা নাউন ফ্রেজ বসতে পারে। এরপরে কি বসতে পারে? একটা নাউন ক্লোজ বসতে পারে, এবং একটা জিরান্ডও বসতে পারে। আমরা কিন্তু সাবজেক্ট শেখার সময়ও এই জিনিসের, এই পাঁচটা জিনিসই শিখেছিলাম, যেটা আমরা প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রেও শিখলাম। ঠিক আছে? এভাবে আমরা আরো জায়গা শিখব। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে খুবই ভালো কথা, এবং আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, 5 সেকেন্ড শেষ। তাহলে প্রিপোজিশন অবজেক্ট ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি, তাই না? এবার দেখো, এবার আমরা শিখব যে ভার্ব এর অবজেক্ট। ভার্ব এর অবজেক্ট দেখো, প্রিপোজিশনের যখন আমরা অবজেক্ট শিখেছি তখন আমরা কি বলেছি? যে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বা গ্রুপ অফ ওয়ার্ডটাই থাকুক না কেন, সেটাই হচ্ছে কি? প্রিপোজিশন অবজেক্ট। কিন্তু ভার্বের পরে যাহাই থাকে তাহাই কিন্তু ভার্বের অবজেক্ট না। এই জন্য একটা শর্ত পূরণ করতে হয়। কি করতে হয়? শর্ত পূরণ করতে হয়। সেটা কি? যে ওই সেন্টেন্সে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে আমাকে প্রশ্ন করতে হয়। কি করতে হয়? প্রশ্ন করতে হয়। এখন কি কি দ্বারা প্রশ্ন করতে হয় বলো? কি বা কাকে দ্বারা? কি বা কাকে দ্বারা? কি বা কাকে দ্বারা? হোয়াট অথবা হুম দ্বারা। হোয়াট অথবা হুম দ্বারা। তাহলে কোন একটা সেন্টেন্সের ভার্বকে, কোন একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, কি পাই? উত্তর পাই, তখনই সেটাকে আমি বলবো কি? অবজেক্ট। তার মানে কোনো একটা ভার্বের অবজেক্ট আছে কি না এটা আমাকে এনশিওর করার জন্য কি করতে হবে বলো দেখি?
ওই যে ভার্বটা আছে ওই ভার্বটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তখন সেটাকে আমি বলবো ওই ভার্বের অবজেক্ট। তাহলে এখানে বলা আছে ভার্বকে হোয়াট অথবা হুম, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পলের দিকে দেখো। ইভা কল্ড রায়হান, ইভা রায়হানকে ডেকেছিল। ইভা কাকে ডেকেছিল? এই যে কল্ড ভার্বটাকে প্রশ্ন করি, ইভা কাকে ডেকেছিল? রায়হানকে ডেকেছিল। এই যে কাকের উত্তরে আমি যেটা পেলাম রায়হান, এই রায়হানটা হচ্ছে এই কল্ড ভার্বের অবজেক্ট, কল ভার্বের অবজেক্ট, তাই না? কল ভার্বের অবজেক্ট, তাই তো? আচ্ছা, এবার দেখো দ্য গার্ল স্ল্যাপড হিম, চর মেরেছিল। কাকে মেরেছিল? কাকে চর মেরেছিল? তাকে চর মেরেছিল। তার মানে এই যে তাকে, এইটা হচ্ছে স্ল্যাব যে ভার্বটা আছে এই স্ল্যাব ভার্বের অবজেক্ট, এই স্ল্যাব ভার্বের অবজেক্ট। বোঝা গেছে? এখান থেকে দেখো আমরা কি শিখলাম, যে ভার্বের অবজেক্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, কি থাকে? একটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথম কথায় সেটা কি হয়? একটা নাউন। প্রথম কথায় সেটা কি হয়? একটা নাউন হয়। এবং যদি নাউনের পরবর্তীতে মানে পরিবর্তে অন্য কিছু বসে সেটা কি হয়? প্রোনাউন। এবং সেখানে কি বসতে পারে? প্রোনাউনও বসতে পারে। এখন প্রোনাউন যখন বসাবো তখন আমাকে অবশ্যই অবজেক্টিভ ফর্মে বসাতে হবে, কারণ অবজেক্টের জায়গায় যে প্রোনাউনটা বসে সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্মে বসবে। ঠিক আছে, তাহলে দেখো যে কি বললাম, যে ভার্বের পরে ভার্বের অবজেক্টের জায়গায় যদি একটা ওয়ার্ড বসে সেটা নাউন। আর যদি আমাকে সেখানে প্রোনাউন বসাতে হয় তাহলে সেখানে সবসময় কি করতে হবে? আমাকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তার মানে এই যে অবজেক্টের জায়গাটা কার? অবজেক্টের জায়গাটা হচ্ছে একটা নাউনের। এই কথাটা মাথায় রাখো। তাহলে আই নো, আমি জানি। প্রশ্ন করো কাকে জানি? উত্তর আসে না। কি জানি? দ্য এক্স্যাক্ট লোকেশন, একদম যে সঠিক লোকেশন এটা আমি জানি। তাহলে কি এর উত্তরে আমি কিছু একটা পাইছি। তার মানে এই কি এর উত্তরে আমি যেটা পাইলাম দ্য এক্স্যাক্ট লোকেশন, এটা হচ্ছে এই নো ভার্বের অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কি? নো ভার্বের অবজেক্ট, তাই তো? দেখো তো, তার মানে অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা কি হয়? সেটা একটা নাউন হয়। অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা কি হয়? একটা নাউন হয়। তার মানে প্রথম কথায় অবজেক্টের জায়গায় যেটা বসেছে সেটাকে আমরা কি নাউন বলতে পারি? হ্যাঁ, অবশ্যই নাউন বলতে পারি। এবার দেখো তো, এই নাউনটার ভিতরে কি একাধিক ওয়ার্ড আছে? আছে। এটা কি পুরো সেন্টেন্সটার একটা অংশ? এবং এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? ফাইনাইট ভার্ব আছে? নাই। ফাইনাইট ভার্ব নাই। তার মানে এটা ক্লোজ নাকি ফ্রেজ? এটা ফ্রেজ। নাউনের জায়গায় বসছে সেজন্য নাউন ফ্রেজ। তার মানে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে ভার্বের অবজেক্টের জায়গায় যদি কোনো একটা ফ্রেজ দেয়া থাকে সেই ফ্রেজটা কি হবে? একটা নাউন ফ্রেজ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরবর্তীতে খেয়াল করো। সে এক্সপ্লেইন করেছিল। কি এক্সপ্লেইন করেছিল? হোয়াই শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য পার্টি, সে পার্টিতে কেন অনুপস্থিত ছিল এই জিনিসটা কি করছে? সে এক্সপ্লেইন করছে। তার মানে এই যে কি এক্সপ্লেইন করছে? কেন সে পার্টিতে আসে নাই এই জিনিসটা সে এক্সপ্লেইন করছে। তার মানে এইটা হচ্ছে এক্সপ্লেইন ভার্বের অবজেক্ট। এটা হচ্ছে এক্সপ্লেইন ভার্বের অবজেক্ট। ঠিক আছে, তার মানে অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা হয় নাউন। তার মানে এই অংশটুকু আমি প্রথম কথায় কি বলতে পারি? নাউন বলতে পারি। যেখানে কি আছে? একাধিক ওয়ার্ড আছে, তাই না? পুরা সেন্টেন্সটার একটা অংশ, এবং দেখো আলাদা করে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে এটা ক্লোজ নাকি ফ্রেজ? এটা একটা ক্লোজ। তাহলে নাউনের জায়গায় বসেছে, তার মানে হচ্ছে নাউন ক্লোজ। বুঝাতে পেরেছি? তার মানে কি বললাম, যে ভার্বের অবজেক্টের জায়গায় যদি এবার কোনো একটা ক্লোজ বসানো থাকে সেটাকে আমাকে কি বলতে হবে? নাউন ক্লোজ বলতে হবে। বোঝা যাচ্ছে? অনিক বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনিক তুমি কেমন আছো? একটু জানাও আমাকে তুমি কেমন আছো, আমার জানতে ইচ্ছা করছে যে তুমি কেমন আছো। অনিক একটু বলো তুমি কেমন আছো। অনিক জানাতে জানাতে আমরা পরের জিনিসটা একটু দেখে নিই। আইরিন এনজয়েস ড্যান্সিং। আইরিন এনজয়েস ড্যান্সিং। তাহলে আইরিন কি এনজয় করে? আইরিন কি উপভোগ করে? নাচা। তার মানে এই যে কি এর উত্তরে আমি যে পেলাম ড্যান্সিং, এটা হচ্ছে একটা কি? অবজেক্ট। এটা কি? একটা অবজেক্ট। ঠিক আছে, তার মানে অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা নাউন। তার মানে এটাকে আমি প্রথম কথায় কি বলতে পারি? প্রথম কথায় এটাকে আমি বলতে পারি নাউন, তাই তো? এবার দেখো, দে লাভ সুইমিং, তারা ভালোবাসে। কি ভালোবাসে? কি ভালোবাসে? সাঁতার কাটা ভালোবাসে। তার মানে এই যে কির উত্তরে আমি যেটা পাইলাম, কি পাইলাম? সুইমিং। এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গাটা কার? অবজেক্টের জায়গাটা হচ্ছে একটা নাউনের। অবজেক্টের জায়গাটা কার?
অবজেক্টের জায়গাটা হচ্ছে একটা নাউনের, তার মানে এইটাকে আমি প্রথম কথায় নাউন বলতে পারি। এবার দেখো তো এই নাউনগুলোর চেহারা কেমন। এই নাউনগুলোর চেহারা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই নাউনগুলোর চেহারা কেমন? ভার্ব প্লাস আইএনজি। এখন দেখো ভার্ব প্লাস আইএনজি যখন কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, তখন সেটাকে আমরা কি বলি? জিরান্ড। তখন সেটাকে আমরা কি বলি? জিরান্ড বলি। কি বলি? জিরান্ড বলি। তার মানে ভার্বের অবজেক্টের জায়গায় যদি কোনো একটা ভার্ব আরেকটা ভার্ব দেওয়া থাকে, তাহলে সেটার সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে আমাকে কি বানাতে হবে? জিরান্ড বানাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকবার আমরা একটু মনে করি। ঠিক আছে, তাহলে আমরা কি করছিলাম? ভার্বের অবজেক্ট বের করার ক্ষেত্রে আমাকে কি মাথায় রাখতে হবে? এটাই মাথায় রাখতে হবে যে আমাকে ভার্বকে প্রথম কথা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এটাকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি অথবা কাকে দ্বারা। কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি অথবা কাকে দ্বারা। এই যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, ঠিক আছে, যদি আমি কোনো একটা উত্তর পাই, সেটাই হচ্ছে ভার্বটার অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এই ভার্বের অবজেক্টের জায়গায় কি কি বসতে পারে? বলো বলো বলো, কি কি বসতে পারে? কি কি বসতে পারে বল? দেখো, প্রথম কথায় নাউন বসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আশা করি যে ভার্বের অবজেক্ট এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, আমরা কি শুধু প্রিপজিশনের অবজেক্ট শিখছি? আমরা কি শুধু ভার্বের অবজেক্ট শিখছি? শুধু কি আমরা অবজেক্ট এই কথাটার ভিতরে সীমাবদ্ধ আছি? না, আমরা কিন্তু নাউনের জায়গা শিখছি, আমরা প্রোনাউনের জায়গা শিখছি, আমরা হচ্ছে ফ্রেজের জায়গা শিখছি, আমরা ক্লোজের জায়গা শিখছি, আমরা নন ফাইনাইট ভার্বগুলোর জায়গা শিখতেছি, তাই না? তার মানে এই ক্লাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অবজেক্ট দেখেই কিন্তু এই ক্লাসটাকে অবহেলা করা যাবে না। বুঝতে পেরেছি? ফিনিক 24 বুঝতে পেরেছো তোমরা? ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, আর একটু রেসপন্সও করো। ঠিক আছে, একটু রেসপন্সও করো, আর মেনশন দিয়ে দাও। তোমাদের যারা সহযোদ্ধা আছে তাদের একটু মেনশন দিয়ে দাও, যেন তারাও এসে ক্লাস করতে পারে। এবার একটা জিনিস খেয়াল করো, কি লিখেছি? ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, আমরা অবজেক্ট থেকে এই জিনিসটা শিখতে পারবো। দেখো, প্রথমটা কি বলা আছে? হি রিডস দ্য বুক। তাহলে এখানে ভার্বকে রিডস। আবার এখানে কি বলা আছে? হি রিডস অ্যাটেন্টিভলি। এখানে ভার্বকে, এখানেও ভার্ব হচ্ছে রিডস। ঠিক আছে, এবার এই রিডস ভার্বটাকে তুমি প্রশ্ন করো যে হি রিডস, সে পড়ে। হি রিডস, সে পড়ে। কি পড়ে? প্রশ্ন করো দেখি যে কি পড়ে। তুমি উত্তরে বাবা বই পড়ে। তার মানে এই বই পড়েটা হচ্ছে অবজেক্ট, এই যে বইটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার তুমি পরবর্তী যে রিড ভার্বটা দেয়া আছে এটাকে প্রশ্ন করো যে হি রিডস, সে পড়ে। কি পড়ে? কাকে পড়ে? উত্তর আসে? উত্তর আসে না। এই যে দেখো, আমরা যখন কি দ্বারা প্রশ্ন করেছি, কি এর উত্তরে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই রিড ভার্বের অবজেক্ট। এখানে যখন আমি কি দ্বারা প্রশ্ন করছি, এখানে কি আমি উত্তর পাচ্ছি? কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এই রিডের পরে যেটা দেয়া আছে এটা এই কি, এই রিড ভার্বের অবজেক্ট। এই রিড ভার্বের অবজেক্ট নয়। বোঝা গেছে? একেবারে বাতুল এটা। এবার দেখো, সোজা কথায় দেখো, যখন এই রিড ভার্বের অবজেক্ট থাকে, যখন কোনো একটা ভার্বের অবজেক্ট থাকে, তখন সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর যখন এই রিড ভার্বের অবজেক্ট নাই, তখন সেটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে কোনো একটা ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো যে শি সেন্ট দ্য লেটার, সে চিঠিটি পাঠিয়েছিল। সে পাঠিয়েছিল, আমি যদি বলি কি পাঠিয়েছিল? চিঠিটি পাঠিয়েছিল। কি পাঠিয়েছিল? চিঠিটি পাঠিয়েছিল। তার মানে আমি কি এর উত্তরে একটা কিছু পাইছি, তার মানে এটা হচ্ছে এই যে সেন্ট ভার্বটার অবজেক্ট। ঠিক আছে, তার মানে দেখো তো, এই সেন্ট ভার্বটার যেহেতু অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট থাকলে কি ভার্ব? অবজেক্ট থাকলে হচ্ছে বলো কি ভার্ব? বলো অবজেক্ট থাকলে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করো, দ্য লেটার ইজ সেন্ট এভরিডে। তাহলে এবার যদি আমি পাঠানো হয়, তাহলে প্রশ্ন করো কি পাঠানো হয়? কাকে পাঠানো হয়? উত্তর আসতেছে না। তার মানে এই যে ইজ সেন্ট, এই ভার্বটার কি নাই? এই ভার্বটার পরবর্তীতে যেটা আছে সেটা অবজেক্ট না। এই ভার্বটার কি নাই? অবজেক্ট
নাই, অবজেক্ট নাই। তার মানে অবজেক্ট নাই যে ভার্বটার, অবজেক্ট নাই যে ভার্বটার। আসসালামু আলাইকুম ভাইয়া, চলে এসেছি, থ্যাংক ইউ। তুমি চলে এসেছো, আরো দুই একজনকে নিয়ে আসার ব্যবস্থা করো তাহলে, এবং মন দিয়ে ক্লাস করো, মেনশন দিয়ে দাও দুই একজনকে, তারপরে ক্লাস করা শুরু করো। মোহনা প্রতিদিনই ক্লাস করছে, কিন্তু একটু লেটে চলে আসে, লেট লতিফ মোহনা, লেট করা যাবে না। তাহলে এই ভার্বটা যেহেতু অবজেক্ট নাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব বলবো। কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বোঝা গেছে। দেখো আমরা অবজেক্ট শিখতে শিখতে ভার্বের আবার দুইটা প্রকার ভিতর শিখে ফেললাম। তাহলে যে ভার্বটার অবজেক্ট থাকে সেটা হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বটার অবজেক্ট থাকে না সেটা কি, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে জিনিসটা একটু আমরা দেখি। দেখো আমি বলেছি ক্লাসিফিকেশন অফ অবজেক্ট, অবজেক্টের প্রকারভেদ। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমেই শিখবো, অত বাংলা কথা শেখার দরকার নেই। দেখো, শি সেন্ট মি, শি সেন্ট মি এ লেটার, সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। ঠিক আছে, এবার তুমি প্রশ্ন করো ভার্বকে, এবার তুমি ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো যে কি পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল। উত্তরে তুমি কি পাবা, যে এ লেটার, একটি চিঠি পাঠিয়েছিল। তার মানে এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এবার তুমি ভার্বকে প্রশ্ন করো যে কাকে পাঠিয়েছিল, কাকে পাঠিয়েছিল, আমাকে পাঠিয়েছিল, আমাকে পাঠিয়েছিল। তাহলে কাকের উত্তরে যেটা পাই সেটাও একটা অবজেক্ট, তার মানে মিটাও এখানে অবজেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে। পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করো, আই হ্যাভ গিভেন হার দ্য ফ্লাওয়ার্স, আমি তাকে ফুলগুলো দিয়েছিলাম, সরি দিয়েছি, আমি তাকে ফুলগুলো দিয়েছি। এখন এইটা হচ্ছে ভার্ব, হ্যাভ গিভেন, দিয়েছি। কাকে দিয়েছি, তাকে দিয়েছি। এই যে কাকের উত্তরে যেটা আমি পেলাম সেটা একটা অবজেক্ট, কাকের উত্তরে যেটা পেলাম সেটা একটা অবজেক্ট। এবার হচ্ছে কি দিয়েছিলাম, দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো দিয়েছিলাম। তার মানে এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। ক্লিয়ার। আবার পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো, হি বুকড আস দ্য হোটেল, সে আমাদের হোটেলটা কি করে দিয়েছিল, বুক করে দিয়েছিল, তাই না। আচ্ছা, এবার দেখো তো, সে বুক করে দিয়েছিল, কাদের বুক করে দিয়েছিল বা কাকে বুক করে দিয়েছিল, আমাদের। তার মানে আস, এইটা হচ্ছে একটা কি অবজেক্ট। কি বুক করে দিয়েছিল, দ্য হোটেল, তার মানে এইটাও একটা অবজেক্ট, তাই তো। তার মানে দেখো এখান থেকে তুমি কি বুঝতে পারলা, একটা সেন্টেন্সে কি থাকতে পারে, কয়টা অবজেক্ট থাকতে পারে, দুইটা অবজেক্ট থাকতে পারে। কয়টা অবজেক্ট থাকতে পারে, দুইটা, দুইটা, দুইটা। কয়টা অবজেক্ট থাকতে পারে, কয়টা অবজেক্ট থাকতে পারে, দুইটা অবজেক্ট থাকতে পারে, তাই না। এখন দেখো, মি একটা অবজেক্ট, তারপরে কি লেটার একটা অবজেক্ট, হার একটা অবজেক্ট, ফ্লাওয়ার্স একটা অবজেক্ট, আস একটা অবজেক্ট, দ্য হোটেল একটা অবজেক্ট, তাই না। এই অবজেক্টগুলো যদি তুমি খেয়াল করো, দেখো তো এই যে মি, এই যে হার, এই যে আস, এরা কাকে নির্দেশ করতেছে ভাইয়া বলো দেখি, ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু, বলো দেখি। এরা কাকে নির্দেশ করতেছে, এরা অবশ্যই কাকে নির্দেশ করতেছে, ব্যক্তিকে নির্দেশ করতেছে। কাকে নির্দেশ করতেছে, ব্যক্তিকে। বোঝা গেছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো তো, এই যে এ লেটার, দ্য ফ্লাওয়ার্স, তারপর হচ্ছে কি দ্য হোটেল, এগুলা কি ব্যক্তিকে নির্দেশ করতেছে না বস্তুকে, বলো দেখি। বস্তুকে নির্দেশ করতেছে। কাকে নির্দেশ করতেছে, বস্তুকে। তার মানে আমি দেখলাম একটা সেন্টেন্সে যে অবজেক্ট দুইটা থাকে, এগুলো দুই ধরনের হয়। একটা অবজেক্ট হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করে, একটা হচ্ছে বস্তুকে নির্দেশ করে। একটা হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করে, একটা হচ্ছে বস্তুকে নির্দেশ করে। তার মানে অবজেক্ট কত প্রকারের হতে পারে, দুই প্রকারের হতে পারে। কয় প্রকার হতে পারে, দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এই ব্যক্তিবাচক যে অবজেক্টটা, সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট। কি বলি, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবং বস্তুবাচক, বস্তুবাচক যে অবজেক্টটা, সেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। কি বলি, ডিরেক্ট অবজেক্ট। তার মানে দেখো একটা সেন্টেন্সে কি থাকতে পারে, একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে। একটা সেন্টেন্সে কয়টা অবজেক্ট থাকতে পারে, দুইটা অবজেক্ট থাকতে পারে। এই অবজেক্টগুলোর মধ্যে একটা অবজেক্ট থাকে ব্যক্তিবাচক, একটা অবজেক্ট থাকে বস্তুবাচক। এই অবজেক্টগুলোর মধ্যে কি থাকে, একটা অবজেক্ট থাকে ব্যক্তিবাচক, একটা অবজেক্ট থাকে বস্তুবাচক। ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যে অবজেক্টটা সেটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। মুখস্থ হয়ে গেছে। মুখস্থ তো হওয়ার কথা যদি তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো। দেখো যতই অনলাইন ক্লাস করো, তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে, তোমাকে আমার সঙ্গে বলতে হবে, নয়তো এগুলা কি ঘন্টা কাজে আসবে, ঘন্টা কোনো কাজেই আসবে না।
বুঝতে পারছো? তার মানে এই ক্লাসগুলো যদি কাজে লাগাতে চাও তোমাকে তুমি অফলাইনের ক্লাসের মতো করেই পড়তে হবে, অফলাইনের মতো করেই চিন্তা করে পড়তে হবে। আমাকে খাতা কলম নিয়ে বসতে হবে, আমাকে স্যারের সঙ্গে কথা বলতে হবে, আমাকে স্যারের প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? স্যার কিছু জিজ্ঞেস করলে সেটা উত্তর করতে হবে, স্যারকে প্রশ্ন করতে হবে, তা না হলে হবে না, এই ক্লাস কাজে আসবে না, ঠিক আছে? এবার দেখো এইটুকু তো বোঝা গেছে তাই না? আচ্ছা, এবার দেখো তো এই যে শি, আই, হি, এগুলা কি বলো দেখি? এগুলো হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এই সাবজেক্ট উপরে সেন্ট, তারপরে হ্যাভ গিভেন, তারপরে বুকড, এগুলা কি ভার্ব। তারপরে দেখো তো মি, হার, আস, এগুলো কি ব্যক্তিবাচক অবজেক্ট তাই না? তার মানে এর পরবর্তীতে এগুলোর নাম কি? এগুলোর নাম কি বলো দেখি? এগুলোর নাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে ভার্বের পরে আমাকে কি বসাতে হয়? ইনডাইরেক্ট অবজেক্ট বসাতে হয়। কি বসাতে হয়? ইনডাইরেক্ট অবজেক্ট বসাতে হয়। এবার দেখো তার পরবর্তীতে দেখো এ লেটার, দ্য ফ্লাওয়ার্স, দ্য হোটেল, এগুলো কি বস্তুবাচক, তার মানে এগুলো ডিরেক্ট অবজেক্ট, এবং তার পরবর্তীতে আমাকে কি বসাতে হয়? ডিরেক্ট অবজেক্ট বসাতে হয়। তার মানে আমি যদি একটা সেন্টেন্স শুদ্ধভাবে লিখতে যাই, আমি যদি একটা সেন্টেন্স শুদ্ধভাবে লিখতে যাই, তাহলে আমাকে কোন গঠনটা ফলো করতে হবে? সেখানে যদি দুইটা অবজেক্ট থাকে কোন গঠনটা ফলো করতে হবে? এই গঠনটা আমাকে ফলো করতে হবে যে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমি লিখবো ভার্ব, তারপরে লিখবো আমি ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে আমি লিখবো ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো তোমার মনে প্রশ্ন আসতেই পারে, তবে ঠিক আছে আমি কি এই ডাইরেক্ট অবজেক্টটাকে আগে লিখতে পারবো না? আমি কি বলছি যে তুমি পারবা না? অবশ্যই পারবা। সেক্ষেত্রে তোমাকে কি করতে হয় দেখো, তুমি যখন এই যে ডাইরেক্ট অবজেক্টটাকে আগে লিখবা, ডাইরেক্ট অবজেক্টটাকে যখন আগে লিখবা, তখন তোমাকে এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের ভিতরে তোমাকে টু অথবা ফর নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? টু অথবা ফর। কি নিয়ে আসতে হবে? টু অথবা ফর। যখন কাউকে কোনো কিছু দিচ্ছ বা কারো দিকে কোনো একটা জিনিস দিচ্ছ এমন বোঝালে তাহলে হবে টু। আর যদি কারোর জন্য কোনো কিছু দিচ্ছ, কারোর জন্য কোনো কিছু করছো এমন বোঝায়, তখন হবে ফর। এবার দেখো শি সেন্ট এ লেটার টু মি, দেখো এই যে ডাইরেক্ট অবজেক্ট চলে আসছে আগে তাই না? ডাইরেক্ট অবজেক্ট আগে চলে আসছে, দেখো তো তার পরবর্তীতে আমাকে কি নিতে হয়েছে? প্রিপজিশন, তারপরে কি বসছে? তারপরে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে আমি যদি জায়গা দুটো চেঞ্জ করি, এই যে অবজেক্টের জায়গা দুটো চেঞ্জ করি, তার মানে আমি যদি ডিরেক্ট অবজেক্টটা আগে লিখি, তাহলে আমাকে ডিরেক্ট অবজেক্টের পরে অবশ্যই 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 কি আনতে হবে বলো দেখি? যে প্রিপজিশন আনতে হবে। কি কি প্রিপজিশন আনতে হবে? হয় টু, নয়তো কি ফর। এবার দেখো আই হ্যাভ গিভেন দ্য ফ্লাওয়ার্স টু হার, আমি তাকে ফুল দিয়েছিলাম, এই যে তাকে দিয়েছি, তার জন্য দিয়েছি এমনটা না, আমি তাকে দিয়েছি, ঠিক আছে? সেই জন্য এই দেখো আমরা যখন ডিরেক্ট অবজেক্টের সামনে এনেছি তখন কি হয়েছে? এখানে একটা প্রিপজিশন বসেছে টু এবং তারপরে বসেছে ইনডিরেক্ট অবজেক্ট। আবার যদি আমি করি হি বুক দ্য হোটেল ফর আস, সে আমাদের জন্য হোটেলটা কিন্তু বুক করেছিল তাই না? সেই জন্য দেখো এই যে প্রথমে বসেছে ডিরেক্ট অবজেক্ট, তারপরে বসেছে এবার কি ফর, তারপরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে আমি এই যে অবজেক্টগুলোকে দুইভাবে লিখতে পারি। অবজেক্ট যদি আমার সেন্টেন্সে ডাবল অবজেক্ট দেওয়া থাকে আমি দুইভাবে লিখতে পারি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে আমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট তারপরে ডিরেক্ট অবজেক্ট এটা লিখতে পারি। তার পরবর্তীতে আমি কি লিখতে পারি? যে সাবজেক্ট প্লাস যদি আমি ডিরেক্ট অবজেক্টটা সামনে লিখি, ডিরেক্ট অবজেক্টটা যদি আমি সামনে লিখি তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তার পরবর্তীতে আমাকে কি করতে হবে বলো দেখি? একটা প্রিপজিশন আনতে হবে। সেই প্রিপজিশন করলে কি? টু অথবা ফর, টু অথবা ফর। এর পরবর্তীতে আমাকে কি লিখতে হবে? ইনডিরেক্ট অবজেক্টটা লিখতে হবে। তোমাকে বুঝতে পেরেছো? তোমাকে বুঝতে পেরেছো যতটুকু বোঝানো হলো? তোমাকে বুঝতে পেরেছো যতটুকু বোঝানো হয়েছে? এটা কি তোমরা বুঝতে পেরেছো? যতটুকু বোঝানো হয়েছে এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বুঝতে পারার জন্য তোমাকে থ্যাংক ইউ। যাক, পরিশ্রম সার্থক। বুঝেছে তো কেউ? তুমি বুঝতে পারার জন্য তোমাকে ধন্যবাদ। তোমরা একটু এটার স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা এটার একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা এইটার একটু স্ক্রিনশট দিয়ে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা একটু প্র্যাকটিস করি, এবার একটু প্র্যাকটিস করি, এবার একটু প্র্যাকটিস করি। দেখো দুইটা গঠন ছিল তাই না? কয়টা গঠন ছিল? দুইটা।
দেখো কয়টা গঠন ছিল এর আগে? দুইটা গঠন ছিল। এটা হচ্ছে 1 নম্বর গঠন আর এটা হচ্ছে 2 নম্বর গঠন। তাহলে 1 নম্বর গঠন এইটা, 2 নম্বর গঠন ওইটা। এখন আমাকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কি বলছে? আমাকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কি বলছে বলো দেখি? আমাকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কি বলছে? আমাকে বলছে যে ফ্রম S2 মানে কি স্ট্রাকচার 2 টু স্ট্রাকচার 1। দেখো আমাকে 2 নম্বর স্ট্রাকচারটা দেয়া আছে, 2 নম্বর স্ট্রাকচারটা দেয়া আছে। আমাকে কয় নম্বরটা লিখতে হবে বলো? আমাকে কয় নম্বরটা লিখতে হবে? আমাকে 1 নম্বরটা লিখতে হবে। তাহলে দেখো এইখানে দেখো আমি আগে পোস্টমর্টম করে নেই এইটার। তোমাকে আগে এইখান থেকে যেহেতু অবজেক্টের কাহিনী, তার মানে আগে তোমাকে অবজেক্ট খুঁজে বের করে নিতে হবে, কোনটা ব্যক্তিবাচক কোনটা বস্তুবাচক এগুলো খুঁজে বের করে নিতে হবে। মানে শর্ট, মেরি দেখিয়েছিল, কি দেখিয়েছিল? এই যে কি এর উত্তর আমি যেটা পাইলাম, দ্য ফটোগ্রাফস, এটা হচ্ছে কি বস্তুবাচক, তার মানে ডিরেক্ট অবজেক্ট। এর পরবর্তীটা দেখো কি আছে, প্রিপজিশন আছে, এবং এই প্রিপজিশন পরে কাকে দিয়েছিল? আমাকে, সরি কাকে দেখিয়েছিল? আমাকে দেখিয়েছিল। তার মানে এটা কি বলো দেখি? এটা হচ্ছে ব্যক্তিবাচক, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট, তাই তো? তার মানে এইটাকে আমাকে 1 নাম্বার গঠন অনুযায়ী করতে হবে। 1 নাম্বার গঠন কি? যে ডিরেক্ট অবজেক্টটা আগে বসে, সরি ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে, তারপরে কি বসে? ডিরেক্ট অবজেক্টটা বসে। তার মানে আমাকে কি করতে হবে? যে মেরি লিখতে হবে, কি মেরি, তারপরে লিখতে হবে শর্ট, তারপরে কি বলবে 1 নম্বর গঠন অনুযায়ী? এই যে ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসবে, তার মানে মি, শর্ট মি, তারপরে ডিরেক্ট অবজেক্ট। তখন কি হবে? এই প্রিপজিশনটা উঠে যাবে। তাহলে দা ফটোগ্রাফস, ফটোগ্রাফস, দ্য ফটোগ্রাফস, ঠিক আছে? মেরি শোড মি দ্য ফটোগ্রাফস। থ্যাংক ইউ। আপনার সঙ্গে সঙ্গে লেখা শেষ করছি, লিখে নিছি ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা যারা লিখছো এটা খুবই ভালো অভ্যাস। তোমরা দেখো, তোমরা এই ক্লাসগুলো যদি নিয়মিত করো, তোমরা নিজেদের ভিতরে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। তোমরা যারা করছো তারা নিজেদের ইমপ্রুভমেন্টটা তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা কি বুঝেছো? এই যে তোমরা যারা লিখে নিচ্ছ, তারা কি শুধু লিখেই নিচ্ছ না বুঝতেছো? বলো দেখি। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে এই যে 2 নাম্বারটা একটু চেঞ্জ করে দাও তো। 2 নাম্বারটা আমাকে একটু চেঞ্জ করে দাও তো। দুই নাম্বারটা আমাকে একটু চেঞ্জ করে দাও। 2 নাম্বারের উত্তরটা কি হবে? 2 নাম্বারের উত্তরটা কি হবে? দেখো আমি করে দিই। তাহলে আই উইল সেন্ড, আমি পাঠাবো। কি পাঠাবো? দ্য বুকস, তার মানে এটা ডিরেক্ট অবজেক্ট। কাকে পাঠাবো? টু ইউ, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমাদের চেঞ্জ করতে হবে এই দুইটা জিনিসকে, বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে? তার মানে কি হবে? আই উইল সেন্ড। এবার হচ্ছে আমাকে 1 নম্বর গঠনের জায়গায় ইনডিরেক্ট অবজেক্ট বসাতে হবে, সেন্ড ইউ, আই উইল সেন্ড ইউ, তাই না? তারপরে ডিরেক্ট অবজেক্ট বসাতে হবে, দ্য বুকস, তারপরে যেটা যেমন আছে তেমন, নেক্সট উইক। বোঝা গেছে? তাহলে আই উইল সেন্ড ইউ দ্য বুক নেক্সট উইক। থ্যাংক ইউ, মোহনাকে ধন্যবাদ। এর পরবর্তীতে দেখো 3 নম্বরটা যদি আমি করে দেই তাহলে কি হবে বলো দেখি? যে এই যে 3 নম্বরটা কি হবে? যে মাই সিস্টার সেন্ট, কাকে পাঠিয়েছে? এই যে আমার ডটারকে, মাই ডটার কি পাঠিয়েছে? এ গেম, একটা গেম পাঠিয়েছে। ঠিক আছে? কি জন্য পাঠাইছে? ফর হার বার্থডে। অতিরিক্ত অংশ যেমন আছে তেমন, বোঝা গেছে? বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লাসটিতে জয়েন করেছো তারা একটু তোমার অন্যান্য বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, যেন তারা এসে ক্লাসটা করতে পারে, তারা এসেও যেন এই ক্লাসটা করতে পারে। তাহলে আমরা পরবর্তী সেকশনটাতে যাই। এখানে কি বলা আছে? যে ফ্রম স্ট্রাকচার 1 টু স্ট্রাকচার 2, তার মানে 1 নাম্বারটা দেওয়া আছে, আমাকে 2 নাম্বারটা বানাতে হবে। 1 নাম্বারটা দেওয়া আছে, আমাকে 2 নাম্বারটা বানাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আগে অবজেক্টগুলো নির্ণয় করে নিতে হবে। যে ওস ধার দিয়েছিল, কাকে দিয়েছিল? হিজ ফ্রেন্ড, তাকে, তার বন্ধুকে। তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট।
আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে চেঞ্জ করার সময় কি করতে হবে, ওই ডিরেক্টটা সামনে আনতে হবে, তারপরে প্রিপোজিশন বসাতে হবে। ঠিক আছে? রাজীব, হা 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 হা, হাসার কি আছে, হাসার কি আছে? আচ্ছা, এবার দেখি কি হবে। জন ওস, তার মানে এই পরেরটা আগে আসবে। দা মানি, দা মানি তার বন্ধু কে দিয়েছিল, এমন অর্থ দিতে টু হিজ ফ্রেন্ড। বোঝা গেছে? টু হিজ ফ্রেন্ড, এইটা উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীটা দেখো তাহলে, মাই ফ্রেন্ড সেন্ট মি এ বুকেট হোয়াইল আই ওয়াজ ইন দ্য হসপিটাল। তাহলে কি হবে যে আমাকে কি লিখতে হবে, আগে সাবজেক্ট ছিল মাই ফ্রেন্ড, ফ্রেন্ড সেন্ট, এখন কি পাঠিয়েছিল, এই যে ডিরেক্ট অবজেক্টের আগে লিখতে হবে এ বুকেট। বুকেট কাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছিল, আমাকে, তাহলে টু মি। অথবা তুমি যদি চিন্তা করে এভাবে চিন্তা করো আমার জন্য পাঠিয়েছিল, তখন তুমি ফর মিও বলতে পারবা, ফর মি। তারপরে বাকি অংশ যেমন আছে তেমন, বাকি অংশ যেমন আছে তেমন। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, দ্য ক্লার্ক সোল্ড আস দ্য রেকর্ড। তাহলে ক্লার্ক কি করছে, আমাদের কাছে রেকর্ডটা সেল করে দিয়েছে, তাই না, বিক্রি করে দিয়েছিল। এবার দেখো তাহলে কি হবে, দ্য ক্লার্ক, এই যে পরেরটা আগে আসবে, সোল্ড দ্য রেকর্ড, আমাদের কাছে বিক্রি করছে, তাই না, টু আস। ঠিক আছে? বুঝতে পেরেছ? এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এইটা থেকে যে কত মানে এই যে স্ট্রাকচার দুইটা কত হাজারবার যে ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, তোমরা একবার বই খুললেই দেখতে পারবে কত হাজারবার কোশ্চেন এসেছে, অনেকবার কোশ্চেন এসেছে এই জায়গাটা থেকে। সেই জন্য এই জায়গাটা খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এই জায়গাটা খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা মনে করছো যে এই স্লাইডটা তোমাদের জন্য উপকারী বা এই স্লাইডটা তোমাদের প্রয়োজন, তারা কমেন্টে জানিয়ে দিলে আমরা কমেন্টে তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব। এবার দেখো, এবার আমরা শিখবো কমপ্লিমেন্ট। কি শিখবো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট পড়ছি না, গণিতে পড়ছি তো মনে হয়, তাই না? আচ্ছা, কমপ্লিমেন্ট কথাটা, এই যে কমপ্লিমেন্ট আছে, এই কথাটার অর্থ কি? কমপ্লিমেন্ট কথাটা হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট কথাটার অর্থ কি? কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে পরিপূরক। কারণ পরিপূরক জিনিসটা কি ভাইয়া, এটা বুঝতে হবে, তাই না? আমি যদি বলি যে x সমান সমান 1, আবার যদি আমি বলি y সমান সমান 1, তাহলে x এর মানও যেহেতু 1, y এর মানও যেহেতু 1, তাহলে আমরা কি বলতে পারি, x সমান সমান y। তার মানে x এর মান y এর মানের সমান হয়, আমরা দুইটাকে সমান বলতে পারি, x যেটা y ও সেটা, y যেটা x ও সেটা। বোঝা গেছে? x যেটা y ও সেটা, y যেটা x ও সেটা। তার মানে তখন আমরা বলতে পারবো যে x এর পরিপূরক y এবং y এর পরিপূরক হচ্ছে x। ঠিক আছে? আচ্ছা, এই কমপ্লিমেন্টের কাজ কি ভাইয়া? এই কমপ্লিমেন্টের কাজ কি? এই কমপ্লিমেন্টের কাজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া। কমপ্লিমেন্টের কাজ কি হচ্ছে? সাবজেক্ট এবং অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়া। তার মানে কমপ্লিমেন্টে যে জিনিসটা দেয়া থাকবে বা কমপ্লিমেন্টটা দেখে আমরা কি বুঝতে পারবো, আমরা সাবজেক্ট সম্বন্ধে বা অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত কোনো তথ্য পাবো। ঠিক আছে? এবার দেখো, সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটাকে কি বলে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্ট কি বলো? কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, যার কাজ কি? সাবজেক্ট এবং অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়া। সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটাকে বলবো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ করে বোঝানো হচ্ছে, খুবই সহজ করে বোঝানো হচ্ছে, প্রতিটা ক্লাস খুবই সোজা করে বোঝানো হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে একটু বলবে যে ভাইয়া বুঝতে পারছি না, আরেকবার একটু রিপিট করেন। ঠিক আছে? আমি তখন সেটা রিপিট করব। আমাদের ক্লাসের উপস্থিতি খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। 7 জন, 8 জন, 9 জন, 10 জন। আমরা চাই এই সংখ্যাটা দিন দিন বাড়ুক, এই সংখ্যাটা দিন দিন বাড়ুক।
তোমরা একটু চেষ্টা করবা কি যে তোমরা যাতে তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দিতে পারো, তাদের একটু ইনভাইট করে দিতে পারো, তাদের একটু বলতে পারো যে অনেক বেসিক থেকে ধরে ধরে ক্লাস করানো হচ্ছে 52 বাংলা পেজে, চল ক্লাসগুলো করি একসঙ্গে, কাজে দিবে। যদি করো অবশ্যই কাজে দিবে। সেকেন্ড টাইমার যারা আছো তাদের উপস্থিতিতে আরও বেশি হতাশাজনক। তোমরা শুধু আমাদের ফিনিক্স 24 ব্যাচে অ্যাড হয়ে গেছো, অ্যাড হয়ে গিয়ে বসে আছো, তোমাদের পরীক্ষা দেওয়া নাই, তোমাদের ক্লাস করা নাই, এভাবে তো কোনো কিছু হবে না। গ্রুপে জয়েন হয়ে গিয়ে শুধুমাত্র বসে থাকলেই তো কাজ হবে না, ক্লাসগুলো করতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে, তবে গিয়ে না উন্নতি হবে। এভাবে করলে হবে না, টেবিলে বসতে হবে, পড়তে হবে। দেখো সেকেন্ড টাইমের যে প্রিপারেশন, এটাকে তোমরা ছেলে খেলা হিসেবে নিও না, ছেলে খেলা হিসেবে নিও না। আমি তোমাদের বলেছি যে ফার্স্ট টাইমাররা যখন শুরু করবে তখন থেকে শুরু করবে, এই চিন্তা করলে কাজ হবে না। কিন্তু এবারও চান্স মিস হয়ে যাবে, আর এবার চান্স মিস হয়ে গেলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তাই যাদের একটা চান্স প্রয়োজন, যাদের একটা বিশ্ববিদ্যালয়ের সিট প্রয়োজন, তারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, পরীক্ষাগুলো নিয়মিত দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, বুঝাতে পেরেছি কমপ্লিমেন্ট কি? তার মানে কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি যেটা কি করবে, কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে, ঠিক আছে, এক্সট্রা একটা তথ্য দিবে। এবার দেখো, আমি কিন্তু সেন্টেন্স লিখে রেখেছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট শিখবো আমরা এখান থেকে। এখন বলো তো কি বলা আছে, যে হি ইজ রহিম, হি ইজ রহিম, হি কি বলা আছে, যে হি ইজ রহিম, সে হয় রহিম। মনে করো এইখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ঠিক আছে, যাকে তুমি চেনো না, যাকে তুমি চেনো না, তখন তুমি তাকে কি বলবা, সে বলে ডাকবা, ঠিক আছে। তারপরে আমি বললাম, তোমাকে বললাম, আমি তো তাকে চিনি, আমি বললাম সে হয় রহিম, সে হয় রহিম, তখন তুমি কি জানলা, তখন তুমি কি জানলা, তুমি যাকে সে বলতেছো সে আসলে কে, সে আসলে রহিম, সে আসলে রহিম, তাই না? তাহলে দেখো তো, সে যে রহিম একই ব্যক্তি না, একই ব্যক্তি। তার মানে এই যে সে সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে, রহিম, তার মানে সে কমপ্লিমেন্ট হচ্ছে রহিম। তাহলে আমি যদি বলি যে হি ইজ রহিম, সে হয় রহিম, তার মানে হি যে ব্যক্তি, রহিমও ঠিক একই ব্যক্তি, রহিমও ঠিক একই ব্যক্তি, ঠিক আছে। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে, এই সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে, রহিম, এই সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল রহিম। তার মানে এই যে সাবজেক্ট সম্বন্ধে যেহেতু রহিম অতিরিক্ত তথ্য দিল, তার মানে এই রহিমটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই রহিমটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝাতে পেরেছি? আবার দেখো, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে হয় অনেস্ট, তার মানে হি যে অনেস্টও সেই একই ব্যক্তিটা কিনা, তার মানে অনেস্ট দ্বারাই হি সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে কিনা, সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে কিনা, হয়েছে, সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝাতে পেরেছি? আবার দেখো একইভাবে হি ইজ এ ডক্টর, তাহলে এই যে হি যে ডক্টর সে, তার মানে এটাও একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার পরবর্তীতে হি ইজ ভেরি অনেস্ট, তাহলে এই যে হি যে ভেরি অনেস্ট সে, তার মানে এই যে এইটাও একটা কি, এটাও একটা কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো হি ইজ অ্যান অনেস্ট ডক্টর, সে একজন সৎ ডাক্তার, তার মানে এই যে এটাও একটা কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো হি ইজ এ ভেরি অনেস্ট ডাক্তার, তার মানে এখানেও কি, এখানেও কি যেটা দেওয়া আছে সেটা একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে একটা কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? তার কারণ এই প্রতিটা জিনিসই কি করতেছে, ওই হি সাবজেক্টটা সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই না? আর সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয়, সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটাকে আমরা কি বলি, কি বলি বলো দেখি, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি, তাই না? তার মানে এই প্রতিটা জিনিসই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এখন দেখো, এই যে দেখো তো হি 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 হি, এই হি গুলা কি, এই হি গুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে কি, সাবজেক্ট, ঠিক আছে। আর এই পাশে যেগুলো আছে, রহিম অনেস্ট, এ ডক্টর ভেরি অনেস্ট, তারপরে অ্যান অনেস্ট ডক্টর, তারপরে এ ভেরি অনেস্ট ডক্টর, এই জিনিসগুলো কি, এইগুলো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেখো তো
এই যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করেছে যে ভার্ব, সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি বলে? লিঙ্কিং ভার্ব। কি বলে? লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে যেটা, সেটাকে আমরা কি বলি বলো দেখি? লিঙ্কিং ভার্ব বলি। তার মানে এখানে ইজ যে ভার্বটা আছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এখন দেখো লিঙ্কিং ভার্ব মনে রাখবো কিভাবে? লিঙ্কিং ভার্ব মনে রাখবো কিভাবে? একটা ছন্দ আছে, সেই ছন্দটা কি? যে একটা, আচ্ছা এটা আমরা একটু মিশাই দেখাই। দেখো, ঠিক আছে, এখানে একটু দেখো। আয় হায়, আমাদের তো সবই চলে গেল, হায় রে জ্বালা। তার মানে আমরা কি শিখেছিলাম বলো দেখি? যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এই দুইটা জিনিসকে যুক্ত করে যেটা, সেটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। সেটাকে কি বলে? লিঙ্কিং ভার্ব বলে। ঠিক আছে, এখন এই লিঙ্কিং ভার্বগুলো কি কি সেটা মনে রাখার একটা ছন্দ আছে, লিখে নাও। যে একটা বিএফ লাগে, বিএফ মানে কি রে? বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, একটা বিএফ লাগে আর সাথে কি লাগে? টাকা। শোনো, তোমার জীবনে টাকা নাই কিন্তু একটা ভালো বন্ধু আছে, ঘুরতে পারবা, মজা করতে পারবা, টাকা ছাড়া পারবা না। আবার টাকা আছে কিন্তু কি নাই বলো? একটা ভালো বন্ধু নাই, তাহলেও কিন্তু চলবে না। কিন্তু যদি একটা ভালো বন্ধু থাকে, সাথে কিছু টাকাও থাকে, তাহলে জীবন কি জিঙ্গালালা, তাই তো? আচ্ছা দেখো, তাহলে একটা বিএফ লাগে আর সাথে টাকা। এই যে এতে হচ্ছে মনে রাখবে অ্যাপেয়ার। এইটা আমাদের কলেজে, এই ছন্দটা আমাদের কলেজে যখন আমাদের স্যার পড়াচ্ছিল, লিঙ্কিং ভার্বগুলো লিখে দিচ্ছিল, তখন আমি আর আমার এক ভাই মিলে, ঠিক আছে, আমরা এই ছন্দটা বানাইছিলাম শয়তানি করে। কিন্তু এটা এখন কাজে লাগে স্টুডেন্টের। শয়তানি থেকেও ভালো কিছু হয় ভাই, শয়তানি থেকেও ভালো কিছু হয়। এবার দেখো বি, এই বিতে হচ্ছে বিভার্ব। এই বিতে হচ্ছে কি? বিভার্ব। বিভার্বগুলো কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ঠিক আছে এগুলা। এবং আরেকটা কি হয়? বিতে হয় বিকাম। এই এফতে হচ্ছে ফিল, এলতে হচ্ছে লুক, ঠিক আছে। আরতে হচ্ছে রিমেইন, এসতে হচ্ছে সিম সাউন্ড, স্মেল, ঠিক আছে। আর টিতে হচ্ছে টেস্ট। এইগুলো হচ্ছে মোটামুটি মনে রাখার মতো লিঙ্কিং ভার্ব। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি? যে একটা বিএফ লাগে আর সাথে টাকা। তবে এতে হচ্ছে অ্যাপেয়ার, বিতে হচ্ছে বিভার্ব অথবা বিকাম, এরপর হচ্ছে এলতে হচ্ছে লুক, আরতে হচ্ছে রিমেইন, এসতে হচ্ছে তিনটা কি? সিম, সাউন্ড, স্মেল, আর টিতে হচ্ছে টেস্ট, আর এফটা কি? ফিল। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে এগুলোর পরে যদি কিছু একটা থাকে, সেটা হচ্ছে কি বলো দেখি? কমপ্লিমেন্ট। আপাত দৃষ্টিতে বোঝা গেছে? এবার লক্ষ্য করো, তোমরা খুব খেয়াল করো তো, এই যে যখন কমপ্লিমেন্টের জায়গায় একটা করে ওয়ার্ড বসেছে, কয়টা করে ওয়ার্ড বসেছে? একটা করে ওয়ার্ড বসেছে। দেখো তো রহিমটা কি? রহিমটা হচ্ছে একটা প্রপার নাউন, একটা হচ্ছে প্রপার নাউন, তাই তো? এবং দেখো তো অনেস্টটা কি? এই যে অনেস্টটা কি? সে কেমন? সে হচ্ছে অনেস্ট। কেমনের উত্তরে যেটা পাই সেটা হচ্ছে অ্যাজেটিভ। তার মানে এটা হচ্ছে একটা অ্যাজেটিভ। এটা হচ্ছে কি? একটা অ্যাজেটিভ। তার মানে কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে বলো? যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা হয় একটা প্রপার নাউন হবে, এক কথা একটা নাউন হবে, নয়তো একটা কি হবে? অ্যাজেটিভ হবে। যদি একটা নাউন দেয়া থাকে, নাউন দেখেই তো আমরা বুঝতে পারবো। যদি একটা প্রপার নাউন দেয়া থাকে, ওই নাউনটা দেখেই তো আমরা বুঝতে পারবো যে এটা একটা নাউন। আর যদি সেটা বাদে অন্য কিছু দেয়া থাকে, সেটা কি হবে? অ্যাজেটিভ। তার মানে কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, তখন সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো কি? হয় আমরা বলবো প্রপার নাউন অথবা নাউন, নয়তো আমরা কি বলবো? অ্যাজেটিভ। ক্লিয়ার? এখন দেখো পরের যে দুইটা সেন্টেন্স, এখানে কয়টা করে ওয়ার্ড আছে? দুইটা করে ওয়ার্ড আছে। কয়টা করে ওয়ার্ড আছে? দুইটা করে ওয়ার্ড আছে। এই ক্ষেত্রে কমপ্লিমেন্টের পরে যদি দুইটা করে ওয়ার্ড থাকে, তখন এই যে দেখো তো, এটা কি হয়েছে? আর্টিকেল। এটা কি হয়েছে? আর্টিকেল। আর ডক্টরটা কি? নাউন। কি হইতে পারে? আর্টিকেল প্লাস নাউন হইতে পারে, তাই না? অথবা কি হইতে পারে? যে হি ইজ ভেরি অনেস্ট, সে হয় অনেস্ট। অনেস্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল ভেরি, তার মানে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল, তার মানে এটা অ্যাডভার্ব। তার মানে যদি
যদি কমপ্লিমেন্টের জায়গায় দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা তো কি হতে পারে আর্টিকেল প্লাস কি হতে পারে নাউন হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, কি হতে পারে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। বুঝতে পেরেছো? তার মানে কি বললাম যে কমপ্লিমেন্টের জায়গায় একটা ওয়ার্ড থাকলে সেটা প্রপার নাউন অথবা অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা আর্টিকেল পরেরটা নাউন অথবা প্রথমটা অ্যাডভার্ব পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এবার দেখো কমপ্লিমেন্টের জায়গায় যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হচ্ছে আর্টিকেল, প্রথমটা কি আর্টিকেল, তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হচ্ছে নাউন, তারপরেরটা হচ্ছে নাউন। তাহলে প্রথমেরটা কি আর্টিকেল, তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হচ্ছে নাউন। এবার কমপ্লিমেন্টের জায়গায় যদি চারটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে চারটা ওয়ার্ড, তাহলে প্রথমটা হচ্ছে আর্টিকেল, তারপরেরটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হচ্ছে নাউন। বোঝাতে পেরেছি? এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, তেমন কিসের জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। যখন আমরা মডিফায়ার করবো এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা 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 তোমাকে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্বন্ধে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বুঝিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া সব সময় কি এই যে ভার্বগুলো আছে এগুলো লিঙ্কিং ভার্ব হবে? সব সময় এই যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো কি লিঙ্কিং ভার্ব হবে? প্রশ্ন হচ্ছে এখন এটা। দেখো এইটা আমরা একটু এদিকে দেখি। যখন কোন একটা ভার্ব, যখন কোন একটা ভার্ব, ঠিক আছে, এই যে যখন কোনো একটা ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করবে তখনই সেই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা যাবে। তখনই সেই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা যাবে, নয়তো সেই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা যাবে না। তার মানে কোনো একটা যদি সেন্টেন্স, মানে কোনো একটা সেন্টেন্সে যদি যে ভার্বটা দেয়া আছে এটা যদি একটা সাবজেক্ট এবং সাবজেক্টের সমতুল্য কোনো একটা জিনিস মানে সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে তখন সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো। যদি না করে তাহলে আমরা সেটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারবো না। এখন দেখো হানি টেসেস সুইট। আচ্ছা, মধু কি মিষ্টি হতে পারে? তাহলে এই মিষ্টি কি এই মধু সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে? দিয়েছে। তার মানে এই যে সুইট এটা হচ্ছে কি মিষ্টি সম্বন্ধে অতিরিক্ত, সরি মধু সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে কি সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে? মধু সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে। তার মানে মধু সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে, তার মানে কি সম্বন্ধে? সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা যদি হয় সাবজেক্ট, এটা হবে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? আবার যদি দেখো তুমি যদি এই লিঙ্কিং ভার্বটা ঢেকে ধরে এখানে যদি সমান চিহ্ন বসাই দাও তখন দেখবা যে সাবজেক্ট আর সাবজেক্টের পরে যেটা দেওয়া সেটা কি সমান সমান হয়? আচ্ছা, মধু কি মিষ্টি হয়? হয়তো যখন এখন সমান সমান হবে, ঠিক আছে, সমান বসাই দিয়ে যখন দেখবা যে সমান সমান হচ্ছে, তার মানে এইটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। ভার্বের জায়গায় সমান বসাই দিবা, সমান বসাই দিয়ে যদি দেখো যে আরে ঠিক আছে তো মধু তো মিষ্টি, ঠিক আছে মধু তো মিষ্টি, যখন এটা তুমি বুঝতে পারবা তখন ভাববা যে ওটা লিঙ্কিং ভার্ব। এবার দেখো হি টেসেস কি হানি, হি টেসেস হানি, হি টেসেস হানি। আচ্ছা, এবার চিন্তা করো তো যে হি এবং হানি, সে এবং মধু সমান সমান চিহ্ন তো এবার একই জিনিস কি? একই জিনিস হয়? একই জিনিস হয় না তো। তার মানে এই যে এটা সাবজেক্ট কিন্তু এইটা কি না, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট না। তার মানে এই টেস ভার্বটা সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে নাই, তার মানে এটা কি না, লিঙ্কিং ভার্ব না। একইভাবে আয়রন ফিলস হার্ড, তাহলে লোহা কি শক্ত হইতে পারে? লোহা ইকুয়ালটি কি শক্ত? হ্যাঁ শক্ত, লোহা শক্ত। তার মানে এই যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করছে, তার মানে লিঙ্কিং ভার্ব। উই ক্যান ফিল দ্য কোল্ড। আচ্ছা, আমরা ঠান্ডা কি এক জিনিস? সমান সমান দাও। আমরা ঠান্ডা এক জিনিস না তো, আমরা পরিস্থিতির খাতিরে ঠান্ডা হয়ে যেতে হয় মাঝে মধ্যে, আমরা আর ঠান্ডা শীত এই জিনিসটা তো এক জিনিস না। এবার দেখো তার মানে এক জিনিস যখন না, তার মানে এটা কি, এটা সাবজেক্ট কিন্তু এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট না, তার মানে এটা লিঙ্কিং ভার্ব না। সে লুকস বিউটিফুল। আচ্ছা, সে কি সুন্দরী হইতে পারে? সমান সমান দাও। সে কি সুন্দরী হয়? হ্যাঁ, সে সুন্দরী হইতে পারে। তার মানে এটা সাবজেক্ট আর এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিন্তু শি লুকস অ্যাট মি, আচ্ছা শি আর আমি একই জিনিস?
একই জিনিস না, তার মানে এটা সাবজেক্ট কিন্তু এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট না, তার মানে এটা কি না, এটাও লিঙ্কিং ভার্ব না। বুঝা গেছে? তার মানে যদি সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে তবেই লিঙ্কিং ভার্ব, আর যদি সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত না করে তাহলে লিঙ্কিং ভার্ব না না না। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তী অংশটা তোমরা একটু দেখো, এর পরবর্তী অংশটা একটু দেখো। এবার দেখো, আমরা পড়েছিলাম যে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে কি কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে নাউন হতে পারে, সেক্ষেত্রে ওই ওয়ার্ডটা নাউন হতে পারে, অথবা সেটা কি হতে পারে, অ্যাডজেটিভ হতে পারে। হয় সেটা কি হতে পারে, নাউন হতে পারে, নয়তো সেটা অ্যাডজেটিভ হতে পারে। তার মানে যদি সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেটা হয় কি হয়, হয় সেটা একটা নাউন হয়, নয়তো সেটা একটা কি হয়, সেটা একটা অ্যাডজেটিভ হয়। হয় সেটা একটা নাউন হয়, নয়তো একটা অ্যাডজেটিভ হয়। তাহলে নাউনের সাথে কোন নন ফাইনাইট ভার্বের সম্পর্ক বলো দেখি? নাউনের সঙ্গে সম্পর্ক হচ্ছে জিরান্ডের। কিসের সম্পর্ক? জিরান্ডের। আর অ্যাডজেটিভের সাথে কার সম্পর্ক? পার্টিসিপলের। কার সম্পর্ক? পার্টিসিপলের। তার মানে এই যে কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো একটা নন ফাইনাইট ভার্ব বসাতে হয়, যদি কোনো একটা নন ফাইনাইট ভার্ব বসাতে হয়, তাহলে সেটা কি হতে পারে, জিরান্ড হতে পারে, তখন সেটা পার্টিসিপলও হতে পারে। তখন সেটা কি হতে পারে, জিরান্ড হতে পারে, তখন সেটা পার্টিসিপলও হতে পারে। এবার দেখো, মাই হবি ইজ সিঙ্গিং। তাহলে এই যে দেয়া আছে সাবজেক্ট, কি দেয়া আছে, সাবজেক্ট। সাবজেক্টটা কি, যে মাই হবি ইজ সিঙ্গিং, আমার হবি হচ্ছে গান গাওয়া। তাহলে দেখো তো, এই যে আমার হবির নাম বোঝাচ্ছে, তাই না? যখন তুমি দেখবা যে এই যে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরবর্তী ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে এবং এইটা দ্বারা সাবজেক্টের একটা নামকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, নামকে বোঝাচ্ছে, তখন ধরে নিবা এটা জিরান, তখন ধরে নিবা কি এটা জিরান, তখন ধরে নিবা কি এটা জিরান। ঠিক আছে? তাহলে মাই হবি ইজ সিঙ্গিং, তাহলে ইজটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যেটা বসে সেটা কি, সেটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে আমার হবির নাম বোঝাচ্ছে কি, আমার হবির নামটা কি, সিঙ্গিং, গান গাওয়া, তাই না? যখন এই যে ভার্ব প্লাস আইএনজিটা দ্বারা কি করা হবে, এই সাবজেক্টের একটা নামকে নির্দেশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন আমরা সেটাকে বলবো জিরান। ঠিক আছে? কিন্তু এই যে ভার্ব প্লাস আইএনজি বা এই যে V3 এগুলা দ্বারা যদি কি বোঝায়, এই যে নাউনটার ধরন বোঝায়, এই নাউনটার ধরন বোঝায়, তখন আমরা সেগুলোকে বলবো পার্টিসিপল, তখন আমরা সেগুলোকে বলবো পার্টিসিপল, পার্টিসিপল, তখন আমরা সেগুলোকে বলবো পার্টিসিপল। দেখো তো, তার মানে এই যে দ্য মুভি ইজ এক্সাইটিং, মুভিটা কেমন, এক্সাইটিং। তারপরে দ্য অডিয়েন্স ইজ এক্সাইটেড, অডিয়েন্সটা কেমন, অডিয়েন্সটা কেমন, অডিয়েন্সটা হচ্ছে এক্সাইটেড। তার মানে দেখো, যখন কোনো কিছু ধরন বোঝাবে, কি বোঝাবে, ধরন, সাবজেক্টের একটা ধরনকে বোঝাবে বা অবস্থাকে বোঝাবে, তখন আমরা সেখানে বসাবো, সেটাকে মনে করবো কি, পার্টিসিপল। এখন যদি সেখানে ভার্ব প্লাস আইএনজি দেওয়া থাকে, যদি সেখানে ভার্ব প্লাস আইএনজি দেওয়া থাকে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, তখন সেটা কি, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি V3 দেওয়া থাকে, তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বুঝা গেছে? তাহলে যদি ভার্ব প্লাস আইএনজি দেওয়া থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর V3 দেওয়া থাকলে পাস্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে যে এখানে ভার্ব প্লাস আইএনজি হলো, এখানে V3 হলো কেন, এইটা জিনিস একটু তোমাকে খেয়াল করতে হবে। যদি এই যে সাবজেক্টটা বস্তুবাচক হয়, সাবজেক্টটা কি হয়, বস্তুবাচক হয়, তাহলে তোমাকে বানাতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তোমাকে কি বানাতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্টটা যদি কি হয়, কি হয়, বস্তুবাচক হয়, তাহলে তোমাকে বানাতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, তাহলে তোমাকে বানাতে হবে পাস্ট পার্টিসিপল। কি বানাতে হবে, পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? এবার লক্ষ্য করো, হিজ প্রফেশন ইজ টিচিং, তার প্রফেশনের একটা নাম, নামটা হচ্ছে কি, টিচিং, তার মানে সেটা হচ্ছে জিরান, সেটা হচ্ছে জিরান। এবার দেখো, দ্য স্পিচ ওয়াজ ইন্সপায়ারিং, স্পিচটা কেমন ছিল, ইন্সপায়ারিং ছিল, তাই না? তাহলে দেখো, এই যে ধরন বোঝাচ্ছে, তার মানে এটা পার্টিসিপল, এটা কি পার্টিসিপল, কার জায়গায় বসছে, মানে কেমন, দেখতে কেমন, ভার্ব প্লাস আইএনজি, তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? এবার দেখো, দ্য লিসেনার্স আর ইন্সপায়ার, তাহলে কেমন ছিল লিসেনার গুলা, ইন্সপায়ার্ড, তার মানে এটা পার্টিসিপল, দেখতে কেমন, V3, তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল। এবার লক্ষ্য করো, সাবজেক্টটা যখন কি আছে, দ্য স্পিচ, বস্তুবাচক, তখন হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্টটা যখন কি আছে, কি আছে বলো, সাবজেক্ট যখন কি আছে, ব্যক্তিবাচক আছে, তখন হয়েছে কি, পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? বোঝাতে পেরেছি?
আমি যদি বোঝাতে পেরে থাকি তাহলে খুবই ভালো কথা। তাহলে এখানে কি ছিল, যে এখান থেকে আমরা কি শিখেছি, যে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো একটা ভার্ব দেওয়া থাকে এবং ওই ভার্বটা দ্বারা যদি সাবজেক্টের অপর একটা নামকে বোঝায় তাহলে আমরা জিরান্ড বানাবো। যদি কোনো একটা ধরনকে বোঝায় বা কোনো একটা অবস্থাকে নির্দেশ করে তখন আমরা পার্টিসিপল বানাবো। যদি পার্টিসিপল বানানোর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যদি যদি কি থাকে, যদি কি থাকে বলো দেখি, যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তাহলে আমাকে বানাতে হবে পাস্ট পার্টিসিপল, আর যদি বস্তুবাচক থাকে তখন আমাকে বানাতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? আজকের ক্লাসটা নিতে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বারবার কথা বের হতে যাচ্ছে না। এবার দেখো, এবার দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিয়েছিল সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই অবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিবে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্টটা কিসে বোঝায়? কোনো একটা সেন্টেন্সের ডিরেক্ট অবজেক্টের পরে বসে। আমরা ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট শিখেছিলাম, তাই না? এখানে একটা কথা মাথায় রাখবা, যখন শোনো, যখন কোনো একটা সেন্টেন্সে একটা মাত্র অবজেক্ট দেওয়া থাকে, একটা মাত্র অবজেক্ট দেওয়া থাকে, তখন সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্টই বলবো, সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্টই বলবো, সেটাকে আমরা কি বলবো? ডিরেক্ট অবজেক্টই বলবো, ঠিক আছে? তাহলে যদি কখনো কোনো একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা অবজেক্ট থাকে, সেটা ব্যক্তিকে বোঝাক বা বস্তুকে বোঝাক, সেটাকে আমরা কি বলবো? ডিরেক্ট অবজেক্টই বলবো। কিন্তু একাধিক, মানে যদি দুইটা অবজেক্ট থাকে তখন আমরা ব্যক্তিটাকে বলবো ইনডিরেক্ট, আর বস্তুটাকে বলবো ডিরেক্ট। কিন্তু যদি একটাই অবজেক্ট দেওয়া থাকে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সেটাকে আমরা কি বলবো? ডিরেক্ট বলবো। ক্লিয়ার? তাহলে এই যে কোনো একটা সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্টের পরে বসবে, যেহেতু অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে তার মানে এটা অবজেক্টের পরেই বসবে। তাহলে দেখো যে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, তাহলে উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, তার মানে এটা অবজেক্ট। তাহলে কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন। কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন। তার মানে ক্যাপ্টেনটা কে? ক্যাপ্টেনটা হচ্ছে এই হি। তার মানে ক্যাপ্টেনটা কি করেছে? এই হি অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? এর পরবর্তীটা দেখো, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ইলেক্টেড হিম দ্য প্রাইম মিনিস্টার। তার মানে কাকে ইলেক্ট করছে? তাকে। তার মানে এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? কি হিসেবে ইলেক্ট করছে? প্রাইম মিনিস্টার হিসেবে। তার মানে এই যে প্রাইম মিনিস্টার যিনি, তিনি হচ্ছে হিম। তার মানে হিম সম্বন্ধে অতিরিক্ত অর্থ দিচ্ছে, অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত অর্থ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। একইভাবে মাই গ্র্যান্ডপা নেমড মি নাজিম, সত্যি সত্যি করছে, আমার নাম আমার দাদাই রাখছে, ঠিক আছে? মাই গ্র্যান্ডপা নেমড মি নাজিম, নামকরণ করেছিল, কার নামকরণ করেছিল বা কাকে নামকরণ করেছিল? আমাকে। তার মানে এটা একটা অবজেক্ট। কি নামকরণ করেছিল? নাজিম বলে, তাই না? তার মানে এই নাজিমকে মি, এই নাজিমটাই মিটাই নাজিম, তার মানে এই নাজিম মি সম্বন্ধে অতিরিক্ত অর্থ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? দেখো 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 এই সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করতো যে ভার্বগুলা, সেগুলোকে আমরা কি বলতাম? সেগুলোকে আমরা বলতাম কি? বলো দেখি। আমরা বলতাম লিঙ্কিং ভার্ব। কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ব্যবহার করি, এই যে যেমন মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল, নেম, এই যে ভার্বগুলো আমরা ইউজ করি, এইগুলোকে আমরা বলি ফ্যাক্টেটিভ ভার্ব। কি বলি? ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব। এবং কমপ্লিমেন্টের জায়গায় কি বসতেছে? অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় কি বসতেছে? একটা নাউন বসতেছে, একটা ফ্রেজ বসতেছে, একটা নাউন ফ্রেজ, আবার একটা কি বসতেছে? নাউন বসতেছে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা কি শিখলাম এখানে? কমপ্লিমেন্টও শিখে ফেললাম, অবজেক্ট কমপ্লিমেন্টও শিখে ফেললাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের 3টা বেসিক ক্লাস করার কথা ছিল, আমরা 3টা বেসিক ক্লাস করে ফেলেছি। তার মানে এই যে আজকের ক্লাসটা ছিল 3 নম্বর ক্লাস, আমরা 3টা বেসিক ক্লাস একদম শুরু থেকে, একদম গোড়া থেকে একদম ধরে ধরে করেছি, ঠিক আছে? তোমরা যারা এই ক্লাসটি করেছো, তোমরা এই ক্লাস 3টি করেছো, তোমরা নিজেদের মধ্যে অবশ্যই একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারবা। এবং তোমাদের যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, এই ভিডিওগুলোর নিচে গিয়ে তোমার বন্ধুকে একটু মেনশন দিয়ে দাও যেন তারা ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? এবং এইটা হচ্ছে ক্লাস 3, তার মানে এটার উপরে আমরা একটা পরীক্ষা দিব, সেটা হতে পারে কালকে, হতে পারে পরশু, আমরা এটার উপরে একটা পরীক্ষা দিব, ঠিক আছে? তোমরা আমাদের পেজে পোস্টের মাধ্যমে জানতে পারবা যে আমাদের এই লাইভ এক্সামটা কখন হবে। আমি আশা করবো তোমরা যারা আজকে কষ্ট করে ক্লাস করেছো, পরের দিন তোমরা কষ্ট করে কি করবা? পরীক্ষাটাও দিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো?
তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং আমাদের জন্য দোয়া করো যেন আমরা তোমাদের জন্য এভাবে আরো কঠোর পরিশ্রম করে যেতে পারি, আমরা তোমাদের জন্য এর থেকেও ভালো কিছু প্রোভাইড করতে পারি। ঠিক আছে? তোমাদের সবাই সুস্থতা কামনা করছি, তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। এবং ফিনিক্স 24 পড়তে বসো, ঠিক আছে? পড়তে না বসলে ঠ্যাং ভেঙে দিব একেবারে। পড়তে বসো, পড়ালেখা না করলে এবার আর চান্স হবে না, পড়তে বসতে হবে। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।